সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। মিয়ানমার পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবে রোহিঙ্গারা, আশা গুতেরেসের। মাগুরায় শিশু আসিয়ার বাড়িতে শোক আর আহাজারি, পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস রাজনৈতিক নেতাদের। ধর্ষকের বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ, নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি। রমজানের ছোলা, চিনিসহ প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম কমেছে, তবে এখনো সংকট কাটেনি বোতলজাত সয়াবিনের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। চলমান সংস্কার পট পরিবর্তনে বাংলাদেশের পাশেই থাকছে জাতিসংঘ। সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর এক্সে বার্তায় একথা জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এদিকে দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমার পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গারা ফিরে যেতে পারবে। রোহিঙ্গা ক্যাম্পে ইফতারে অংশ নেবেন তিনি। ঢাকায় জাতিসংঘ মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে শুরু হয় তার সফরের দ্বিতীয় দিন। এতে কথা হয় রোহিঙ্গা ইস্যুতে। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান অ্যান্তনিও গুতেরেস। অধ্যাপক ইউনূসের সঙ্গে প্রায় 2 ঘণ্টার বৈঠকেও প্রাধান্য পায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ। এছাড়া চলমান সংস্কার ও পট পরিবর্তনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও দেন জাতিসংঘ মহাসচিব। এরপর রোহিঙ্গা শিবির পরিদর্শনে প্রধান উপদেষ্টার সঙ্গে কক্সবাজারে যান অ্যান্তনিও গুতেরেস। সেখানে তাকে স্বাগত জানান দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা। সন্ধ্যায় প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন তারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, কক্সবাজারে এখন এই মুহূর্তে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব কোথায় অবস্থান করছেন, এবং সন্ধ্যায় ইফতার ছাড়া, রোহিঙ্গাদের সাথে ইফতার ছাড়া আর কি কি কর্মসূচি রয়েছে? দুপুর 1টায় বাংলাদেশ বিমানে করে জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস তারা কক্সবাজারে আসেন এবং কক্সবাজারে এসেই বিমানবন্দর থেকে সরাসরি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি রোহিঙ্গা ক্যাম্পে চলে আসেন। আমিও আছি রোহিঙ্গা ক্যাম্পের খুব কাছাকাছি আছি, কিন্তু আমি সকাল থেকে আমরা এখানে গণমাধ্যম কর্মীরা কক্সবাজার বিমানবন্দরে ছিলাম এবং এখানে একসাথে প্রফেসর ইউনূস এবং অ্যান্তনিও গুতেরেস তারা একসাথেই কক্সবাজারে আসেন এবং আসার পরপরই প্রফেসর ডক্টর ইউনূস তিনি খুরুশকুলে যান। সেখানে আশ্রয় প্রকল্পে গিয়ে সেখানে আশ্রয় প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এরপরে তিনি পর্যটনের স্টক হোল্ডারদেরকে নিয়ে একটি মত বিনিময় করেন, সেটি কক্সবাজারের এয়ারপোর্টের পাশেই ব্যায়াম অডিটোরিয়ামে। এরপরেই প্রফেসর ডক্টর ইউনূস আমরা এই পর্যন্ত খবর পেয়েছি তিনি রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে কক্সবাজার শহর থেকে রওনা হয়েছেন এবং অ্যান্তনিও গুতেরেস তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন এবং তাদের সুখ দুঃখের কথা শুনেছেন। আমরা বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে মুঠোফোনে কথা বলার সুযোগ হয়েছে। তারা আমাকে জানিয়েছেন যেহেতু সম্প্রতি সময়ে ডব্লিউএফপি একটি যে চিঠি দিয়েছে তার মধ্যে রোহিঙ্গাদের যে খাদ্যের যে পরিমাণ অর্থাৎ $12 থেকে নামিয়ে $6 যে আনা হয়েছে সেটি কিভাবে তারা বাড়ানো যায় সেই বিষয়ে গুতেরেসের সাথে কথা বলেছেন। এরকমই কথাবার্তা উঠে আসছে এবং অ্যান্তনিও গুতেরেস রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেছে। সবশেষ প্রফেসর ইউনূস এবং অ্যান্তনিও গুতেরেস তারা রোহিঙ্গা ক্যাম্পে 1 লক্ষ রোহিঙ্গাদের উপস্থিতিতে সেখানে ইফতার করবেন বলে আমরা জানতে পেরেছি। সবশেষ তারা সন্ধ্যার পরেই কক্সবাজার ত্যাগ করবেন। কক্সবাজার থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া আসিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। পুরো এলাকা জুড়েই শোকের ছায়া নেমে এসেছে।
সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিরা পরিবারটির খোঁজ নিতে আসেন। কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস পরিবারের স্বজনদের সাথে কথা বলে সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে প্রয়োজনে আইন সংশোধন করে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি জানান। এর জন্য যা কিছু করা লাগে আমরা করবো। আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন যে দেশনায়ক তারেক রহমান একটা আইন সেল করে দিয়েছেন, আইনজীবীদের একটা কমিটি করে দিয়েছেন। সেই আইনজীবীরা আইনি সহায়তা দেবে। আর হলো ওর সার্বিক সহযোগিতা দেশনায়ক তারেক রহমান করবেন এই আসিয়ার পরিবারের। আসিয়ার ধর্ষকদের বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বরিশালে বেলা 11টার দিকে অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ ও মানববন্ধন করে মহিলা পরিষদ। এ সময় নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি জানান তারা। একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। চট্টগ্রামে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। এ সময় আসিয়ার ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এতে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করে তারা। নড়াইলে মিছিল ও পথসভা করেছে মুসল্লিরা। নাটোরে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ মিছিল হয়েছে ফরিদপুর হবিগঞ্জে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে 7 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার রূপসীর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে চকলেটের লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম। ঘটনাটি শিশুটি তার বাবা মাকে জানায়। পরে শিশুটির বাবা মাকে ভয়ভীতি দেখিয়ে 5,000 টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বাড়ির মালিক তানসেন ও রুবেল সহ কয়েকজন। বিষয়টি জানতে পেরে রাত 9টার দিকে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তো ভিকটিমকে উদ্ধার করেছি এটি জানার পরে এবং সেটি টেস্টের জন্য এবং চিকিৎসার জন্য আমরা ঢাকা মেডিকেলে তাকে প্রেরণ করেছি। আইনে তো একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর মেনটেন করে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। আমরা ঘটনাটা তদন্ত করছি। কিছু কিছু বিষয় আছে, জানেন, ফৌজদারি অপরাধের কিছু বিষয় কখনোই মীমাংসাযোগ্য নয়। তার মধ্যে এই ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার ঘটনা অন্যতম। যারা এই মীমাংসার চেষ্টা করেছে আমি মনে করি তারাও এই ঘটনায় সমানভাবে অপরাধী এবং তাদেরকেও আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। মাদারীপুরে শিবচরে নার্সকে ধর্ষণ মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, গত 20 ডিসেম্বর শিবচর ইউনাইটেড হাসপাতালে কর্মরত এক নার্সকে কক্সবাজার নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মালিক আপেল মাহমুদ। এরপর গা ঢাকা দেন মাহমুদ। এ ঘটনায় চলতি বছরের 7 জানুয়ারি শিবচর থানায় আপেল মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে পরিবার। পরে গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, এর আগেও একটি ধর্ষণ মামলার আসামি আপেল মাহমুদ। তার বিরুদ্ধে এই একটা মামলা না, এর আগেও তার বিরুদ্ধে একটা শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চার্জশিটভুক্ত আসামি। তাছাড়া সে বাস থেকে যে গাড়ি থেকে যে চাঁদাবাজি করে, সে চাঁদাবাজিরও সে সিএসভুক্ত আসামি। রমজানের ছোলা, চিনি, চিড়াসহ অন্যান্য নিত্যপণ্যের দাম কমেছে। স্বস্তি মিলেছে মুরগির বাজারে, তবে বাড়তি সবজির দাম এখনো সংকট কাটেনি বোতলজাত সয়াবিনের। বরিশালের বাজারে ছোলা বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে, আর প্রতি কেজি চিড়ার দাম 70 টাকা। সপ্তাহের ব্যবধানে সব সবজির দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। বোতলজাত সয়াবিনের সংকট কাটেনি পুরোপুরি। খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 195 থেকে 200 টাকা লিটারে। রাজশাহীতে কমেছে ছোলা ও চিনির দাম। চট্টগ্রামে বাড়ছে শীতকালীন সবজির মূল্য। গত 2 সপ্তাহের চেয়ে কিছু সবজির দাম বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, মৌসুম শেষ হওয়ায় দাম বাড়তির দিকে। এদিকে খুলনার বাজারে সবজির দাম কমলেও তেলের দাম নিয়ে অস্বস্তি রয়েছে ক্রেতাদের মাঝে। তেল তো বর্তমানে পাওয়া যাইতে না, লিটারই পাওয়া যায় না, লিটার তেল সব হলো খুচরা চাল আর 200 টাকা কেজি। দেশি মুরগি আমরা গত সপ্তাহে বিক্রি করছিলাম 600 টাকা, এই সপ্তাহে 600 টাকা বিক্রি করতেছি। ব্রয়লার মুরগি 190 টাকা বিক্রি করছিলাম, এই সপ্তাহে 195, 200 টাকা বিক্রি করতেছি। এবার ইফতার বাজারের খবর।
সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার নলতা আহসানিয়া মিশনের উদ্যোগে এবার চলছে ইফতার আয়োজন। প্রতিদিন এই আয়োজনে অংশ নেন 6 থেকে 8 হাজার মানুষ। এই আয়োজনে কাজ করছেন 2 শতাধিক স্বেচ্ছাসেবক। দেশের মধ্যে এটি সবচেয়ে বড় ইফতার জমায়েত বলে দাবি আয়োজকদের। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতায় হযরত খান বাহাদুর আহসানুল্লাহর মাজার প্রাঙ্গণ, সামনেই বিশাল প্যান্ডেল। সেখানে প্রতিদিন ইফতার করেন 6 থেকে 8 হাজার মানুষ। রমজান মাস জুড়ে চলে এই আয়োজন। রোজাদারদের জন্য প্রতিদিন 12 মণ দুধ দিয়ে তৈরি করা হয় ফিরনি। থাকে ডিম, খেজুর, ছোলা, চিরা ও কলা। আমার বাসায় এখানে আমি ছোটবেলা থেকে 1997 সাল থেকে এখানে ইফতারি করে আসছি। ইফতারি করার জন্য আমরা বেনাপোল থেকে আসছি। আমরা একটা গাড়ি নিয়ে 5-7 জন এখানে আসছি আর কি। ইফতার সামগ্রী তৈরিতে কাজ করেন 2 শতাধিক স্বেচ্ছাসেবক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বিশাল আয়োজনের কর্মযজ্ঞ। সিঙ্গাড়ায় 6000, আর ফিন্নি, ডিম, কলা, আর সিঙ্গাড়া, আর হচ্ছে সুজি, ছোলা। আমরা কাজ করি স্বেচ্ছায়, অল্প মজুরিতে, শুধুমাত্র সোয়াবের আশায়। আমরা অন্য জায়গার থেকে কাজ বাদ দিয়ে এখানে এসে কাজ করি। প্রতিদিনের ইফতার আয়োজনে খরচ হয় অন্তত 3.5 লাখ টাকা। দেশ বিদেশের ভক্তরা এসব খরচ বহন করেন বলে জানান আয়োজকরা। হযরত মুর্শিদ মাওলানা রহমাতুল্লাহর ভক্ত এবং আশিকান যারা দেশ বা দেশের বাইরে অবস্থান করতেন, সকলে মিলে এই ইফতারের অর্থ বহন করা হয়। 1950 সাল থেকে মাজার প্রাঙ্গণে স্বল্প পরিসরে চালু করা হয় এই আয়োজন। সময়ের সাথে ধীরে ধীরে বেড়েছে অংশগ্রহণকারী ও আয়োজনের পরিধি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 17 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত 6.5 লাখ মেট্রিক টন আতপ ও সিদ্ধ চাল এবং 3.5 লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য ছিল খাদ্য বিভাগের। এ সময় 33 টাকা কেজিতে ধান এবং 46 ও 47 টাকা কেজি দরে আতপ ও সিদ্ধ চালের দাম বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের পরেও চাল সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1,41,000 মেট্রিক টন কম, আর ধান সংগ্রহ হয়েছে মাত্র 26,714 মেট্রিক টন। ধানের ন্যায্য মূল্য পেয়েছে এবং অনেক ভালো দাম পেয়েছে। সরকারের আরেকটা লক্ষ্য থাকে, সেটা হয়েছে যে একটা নিরাপদ মজুদ গড়ে তোলা। আমাদের কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা গোডাউনে একটা নিরাপদ মজুদ আছে। ভিজিডি, টিসিবি, জিআর, এই চাল বাজারে যাওয়ার কারণে বাজারটা কিন্তু স্থিতিশীল। চাষিরা বলছেন এবার ধানের ফলন হয়েছে কম, আর মৌসুমের শুরু থেকেই সরকার নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারে ধানের দাম ছিল বেশি। এতে সরকারের ঘরে ধান দিতে ছিল তাদের অনীহা। বর্তমান আতপ ধানের বাজার আপনার হলো 19 থেকে 2000 টাকা, তাহলে আর ডিফারেন্স হলো 600-700 টাকা মনের ডিফারেন্স। আর মোটা ধান আপনার গতবার ছিল হলো 1800 টাকা, এবার হলো 2020 থেকে 30 টাকা। রেট দিচ্ছে হলো যে 33 টাকা কেজি, আর আমরা পাইকারের কাছে ধান বিক্রি করতেছি 37-38 টাকা কেজি। সরকারের গোডাউনে ধান দিবে শুকন লাগে, পরিষ্কার করান লাগে। 1 বিঘে 10 মণ আর 1 বিঘে 14 মণ আছে। আর বেচতে তো আমরা এই কৃষকরা এমনি লসই খাই দিচ্ছি, লাভ তো নাই। খাদ্য অধিদপ্তরের হিসেবে আতপ ও সিদ্ধ চাল দেওয়ার মতো দেশে চাল কল আছে 12,504টি। এর মধ্যে চাল সরবরাহের জন্য চুক্তি করেছে 8,164টি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। গাজীপুরে ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে স্মক সোয়েটার কারখানা শ্রমিকরা। এতে সকাল 10টা থেকে 1.5 ঘন্টা বন্ধ থাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল। পুলিশ জানায় বিভিন্ন দাবিতে সকালে স্মক সোয়েটার কারখানা শ্রমিকরা আন্দোলন শুরু করে। এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে শত শত যাত্রী। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরালে যান চলাচল স্বাভাবিক হয়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আবির খেলায় মেতে ওঠেন নানা বয়সী মানুষ। আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার। গোপালগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির ও বাসাবাড়িতে পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও পুরোহিতের ঘণ্টার ধ্বনিতে মুখর হয় মন্দির প্রাঙ্গণ। নেত্রকোনায় দিনব্যাপী উৎসবে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়। হোলি উৎসবে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে শতাধিক দোকান। মেলায় মুড়ি, মুরগি সহ নানা মিষ্টান্ন দ্রব্য বেচাকেনা হয়। পটুয়াখালীর
কলাপাড়ায় ঢাকের বাদ্য, উলুধ্বনি ও ধর্মীয় গানে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।